ওরা প্রাণপণ চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার, তবে তার সামনে বসে থাকা মানুষটার কারণে সেই চেষ্টা বিফলে যাচ্ছে বারবার। সকাল সকাল অফিসে এসে কেবল কম্পিউটার অন করে কাজ নিয়ে বসেছে ওরা। তখনই রিসেপশন থেকে ফোন এলো, কেউ নাকি দেখা করতে চাইছে তার সঙ্গে। যে কেউ চাইলেই এমন হুটহাট করে কে ফিল্মসের সিইওর সঙ্গে দেখা করতে পারে না। ওরা টিমের কাছ থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কী কারণে দেখা করবে তার একটা ব্যাখ্যা দিতে হয়। বাছাই পর্ব শেষে তাদের টিম যদি মনে করে এই মানুষটার সঙ্গে ওরার দেখা হওয়ার প্রয়োজন আছে, তবেই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তবে আজ আকস্মিকভাবে আগত এই আগন্তুকের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তবে রিসেপশনে তার জানানো তথ্য অনুযায়ী ওরার সঙ্গে তার আজই দেখা হওয়াটা অনিবার্য। ওরার সঙ্গে দেখা না হলে বড়সড় বিপদে পড়ে যাবেন তিনি। রিসেপশন থেকে যখন মানুষটার নাম বলা হলো তখনও ঠিক চিনে উঠতে পারেনি তাকে ওরা। চিনেছে পরিচয় দেওয়ার পর। ওরার সামনে বসে থাকা মানুষটির নাম ইয়াসমিন বেগম, নওশিনের মা। ওরা চাইলেই পারত এই মানুষটাকে দেখা না দিয়ে ফিরিয়ে দিতে, তবে তার মনে কোমলতার মাত্রা যেন একটু বেশি। একটা বয়স্ক মানুষ তার সঙ্গে দেখা করতে এসে ফিরে যাচ্ছে, তা কি করে হয়? এতটা রূঢ় হওয়া তার পক্ষে সম্ভব না। ইয়াসমিন বেগমের বয়স 60-এর একটু বেশি। চেহারায় বয়সের ছাপ পড়েছে। বয়সের ছাপ ছাড়াও চোখে মুখে দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে একরাশ দুশ্চিন্তার ছাপ। তার চোখের নিচের কালি স্পষ্ট জানান দিচ্ছে দীর্ঘ রাত নির্ঘুম কাটিয়েছেন ভদ্রমহিলা। নওশিনের সাজা কমানোর আশায় দীর্ঘদিন দৌড়ঝাঁপ করতে হয়েছে তাকে। ঘুমের আর অবকাশ কোথায়? ইয়াসমিন বেগম মুখে হাসি হাসি ভাব ধরে রাখার চেষ্টা করে বললেন, তোমার কথা অনেক শুনেছি মা, এই প্রথম সামনাসামনি দেখার সুযোগ হলো। হাসি ব্যাপারটা বড়ই অদ্ভুত যে কেউ চাইলেই জোর করে ঠোঁটে ফুটিয়ে তুলতে পারে এই জিনিস। তবে মানুষ খুব সহজেই জোরপূর্বক হাসি আর প্রকৃত হাসির পার্থক্য করতে পারে। ইয়াসমিন বেগমের এই হাসিটা জোরপূর্বক, এতে কোনো প্রকার সন্দেহ নেই। হাসির পেছনে নিশ্চয়ই সূক্ষ্ম এক দুশ্চিন্তা কাজ করছে তার মাঝে। দুশ্চিন্তা যে ওরার মধ্যে কাজ করছে না এমনটা নয়। মনে মনে সে কেবলই ইয়াসমিন বেগমের আগমনের উদ্দেশ্য অনুসন্ধানে ব্যস্ত। ওরা গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আন্টি আপনি কফি খাবেন তো? আমাকে নিয়ে একদমই ব্যস্ত হতে হবে না মা। না না, ব্যস্ততা কিসের? কল করে একজন স্টাফকে কফি দিয়ে যেতে বলল ওরা। তবে তার মধ্যকার অস্থিরতা এখনো কাটেনি। ইয়াসমিন বেগম নিশ্চয়ই শুধু শুধু দেখা করতে আসেনি, তার আগমনের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। তবে সেই উদ্দেশ্য যে একেবারেই সুখকর হতে যাচ্ছে না এই বিষয়ে ওরা শতভাগ নিশ্চিত। ইয়াসমিন বেগম ইতস্তত করে বললেন, আরশাদ কেমন আছে? ওরা সহজভাবে বলল, ভালো আছে। তোমার আর আরশাদের ছবি দেখি অনলাইনে, মাঝে মাঝে আবারও যখন দুজনে একসঙ্গে অ্যাওয়ার্ড শোতে যাও তখনও দেখি, কি যে সুন্দর লাগে দুজনকে পাশাপাশি। ওরা চুপ করে রইল, কি বলবে ঠিক বুঝতে পারছে না। পরিস্থিতি একটু স্বাভাবিক করতেই ডোরবেল বেজে উঠল। ওই স্টাফ এসেছে 2 কাপ কফি নিয়ে। কফি ওরার ডেস্কে নামিয়ে রেখে সে চলে গেল। ইয়াসমিন বেগম কফির কাপে চুমুক দিয়ে বললেন, প্রথম যখন শুনেছিলাম আরশাদ আবার বিয়ে করেছে খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মানুষেরই তো ভালো থাকার অধিকার আছে। আরশাদের মতো ছেলে হয় না, এত বড় সুপারস্টার, অথচ তার আচরণ কি অমায়িক। নিজের মধ্যে কোনো অহংকার তো নেই, আছে শুধুই ভদ্রতা। ও ভালো না থাকলে কে ভালো থাকবে? ইয়াসমিন বেগম প্রাণপণ চেষ্টা করছেন পরিস্থিতি সহজ রাখার। তবে এই পরিস্থিতি মোটেও সহজ নয়। ভদ্রমহিলা একটা সময়ে ছিলেন আরশাদের শাশুড়ি। তার মেয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল আরশাদের জীবন। কোনো মা নিশ্চয়ই চায় না তার মেয়ে সংসারটা ভেঙে যাক। ইয়াসমিন বেগমের মেয়ের সংসার ভেঙেছে তার নিজের কারণেই ভেঙেছে। ওরা আরশাদের জীবনে প্রথম ভালোবাসা নয়, এ সত্য সে মেনে নিয়েছে। প্রথম ভালোবাসা হওয়াটা কোনো কৃতিত্বের ব্যাপার নয়, বরং নিখাত ভালোবাসা হওয়াটাই গর্বের। ওরা সবসময় ভুলে থাকতে চায় আরশাদের জীবনে নওশিন নামে কেউ ছিল। তাকে যখন এটা কেউ মনে করিয়ে দেয় তার অস্বস্তি তখন বহুগুণ বেড়ে যায়। ইয়াসমিন বেগম স্মৃতিচারণ করে বললেন, আমাকে খুবই সম্মান করতো আরশাদ, দেখা হলেই পা ছুঁয়ে সালাম করত। এই ছেলেটা যে এক সময়ে আমার পরিবারের অংশ ছিল ভাবতেই গর্ব হয়। আমার মেয়েকে নিয়ে আফসোসের শেষ নেই আমার। আরশাদের মতো সোনার টুকরা ছেলেকে পেয়েও তার সঙ্গে থাকতে পারলো না। নিজের দোষেই পারেনি অবশ্য। নওশিন আরশাদের সঙ্গে যা করেছে
তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিজেও আজ পর্যন্ত তাকে ওই ঘটনার জন্য ক্ষমা করতে পারিনি। ওরা চুপ করে রইল। এমন পরিস্থিতিতে চুপ করে থাকাটাই শ্রেয়। আরশাদের সঙ্গে যা করেছে নওশীন তা সত্যি ক্ষমার অযোগ্য। তিলে তিলে শেষ করে দিয়েছিল আরশাদের ভেতরটাকে। মনের অসুখ সাংঘাতিক, এর থেকে মুক্তির উপায় সহজসাধ্য নয়। তবুও আরশাদ সেরে উঠেছে, নতুন করে বাঁচতে শিখেছে। তবে এমনটা না হলেও তো পারত। এতটা কষ্ট কি সত্যি আরশাদের প্রাপ্য ছিল? আরশাদের প্রতি নওশীনের করা অন্যায়ের জন্য ওরা মনে মনে তার প্রতি ঘৃণা জমিয়ে রেখেছে। তবে একজন মায়ের সামনে নিশ্চয়ই তার সন্তানদের প্রতি রাগ ক্ষোভ প্রকাশ করা যায় না। ওরা যথাসম্ভব ভদ্রভাবে বসে রইল। ইয়াসমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, নৌশিন সব সময় বলে, ওই সময়ে আমি ভুল করেছি। মানুষ হয়ে জন্মে কেউ ভুল না করে পারে? মানলাম সেবার না হয় ভুল ছিল, কিন্তু তোমার সাথে নৌশিন যা করলো। ওরা ক্ষীণ গলায় বলল, থাক না আন্টি, এসব কথা এখন বলে আর কি লাভ? ইয়াসমিন বেগম আক্ষেপ জড়িত কণ্ঠে বললেন, কেন বলবো না? আরশাদ সব ভুলে যখন নতুন করে জীবনটাকে গোছাতে শুরু করলো, তখনই তোমার বিশাল ক্ষতি করার চেষ্টা করলো আমার মেয়ে। কোথায় রাখি এই লজ্জা? লজ্জায় তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসও পাচ্ছিলাম না। এভাবে বলবেন না আন্টি, ওই ঘটনা তো আমি প্রায় ভুলেই গিয়েছি। ইয়াসমিন বেগম হতাশ গলায় বললেন, আমার মেয়ের এই হাজারো অন্যায়ের জন্যে তার প্রতি এক ধরনের ঘৃণা জন্মে গেছে। তার দিকে তাকিয়ে কথা বলতেও আমার রুচিতে বাধে, কিন্তু কি আর করার, মা তো। মেয়ের বিপদে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কানাডা থেকে তাই ছুটে এলাম। প্রায় 1 বছর কেবল উকিলের বাড়ি আর কোর্টে ঘোরাঘুরি করেই কেটে গেল। মেয়েটার সাজা কমে এলো, জামিনও পেল। তুমি হয়তো আমাকে সেজন্য খারাপ ভাবতে পারো। ইয়াসমিন বেগমকে মাঝপথে থামিয়ে দিয়ে ওরা বলল, না আন্টি, আপনার মেয়ের জন্য আপনি তো লড়াই করবেনই, খারাপ ভাবার কি আছে এতে? মায়েরা তো এমনই। পৃথিবী উল্টে গেলেও সন্তানের প্রতি তাদের টানের কোনো কমতি নেই। চুপ করে রইল ওরা। শুনছি তুমিও মা হতে যাচ্ছ। নিজের সন্তানকে অনুভব করতে পারো? ওরা ইতস্তত করে বলল, হ্যাঁ পারি তো। তোমার কাছ থেকে যদি তোমার সন্তানকে কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, সহ্য করতে পারবে? ওরা আবারও চুপ করে রইল। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে সে, বেশ বুঝতে পারছে কোন দিকে ইঙ্গিত করে কথাটা বললেন ইয়াসমিন বেগম। মনে মনে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল ওরা। ইয়াসমিন বেগম নির্ঘাত এমন কোনো কথা বলতে যাচ্ছেন যা মোটেও সুখকর হবে না তার জন্যে। ইয়াসমিন বেগম কোমল স্বরে বললেন, আমি তোমার কাছে এসেছি মা, একটা অনুরোধ নিয়ে। নৌশিন তার মেয়েকে এক নজর দেখবে বলে পাগল হয়ে আছে। প্রায় 2 বছর হয়ে গেল মেয়েটাকে দেখে নাও। কথা হয়তো নিজের মাকে ভুলেই গেছে, কিন্তু মা তো আর নিজের সন্তানকে ভুলতে পারে না। শুকনো ঢোক গিলল ওরা। মনে মনে যে ভয়টা সে পাচ্ছিল সেটাই সত্য হয়ে সামনে এলো। তবে এবার কি হবে? দেখো মা, আমি জানি কথাকে তুমি নিজের সন্তানের মতোই মানুষ করছো। তোমার কাছে নিশ্চয় ওর কোনো অসুবিধা হচ্ছে না। এমন না যে নৌশিন মেয়েকে নিজের কাছে নিয়ে রাখতে চাইছে। ওকে তো আবার সেই জেলেই ফিরে যেতে হবে। শুধু মেয়েকে একবারের জন্য দেখতে চাইছে। তুমি প্লিজ কথাকে নৌশিনের সঙ্গে দেখা করতে দাও। কয়েক মুহূর্ত চুপ করে থেকে লম্বা লম্বা শ্বাস নিল ওরা। তার চোখে মুখে যেন অন্ধকার নেমে এসেছে। মনে মনে কথা গুছাচ্ছিল সে কেবল। কথাগুলো গুছিয়ে নিয়ে ওরা বলল, আন্টি, কথা আমার মেয়ের মতোই। আমার নিজের সন্তান পৃথিবীতে এলে তাকে যতটা ভালোবাসবো, তার থেকে ওকে কোনো অংশে কম ভালোবাসি না আমি। তবুও কাগজে কলমে তো আর আমি ওর কেউ নই, তাই চাইলেও ওকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি না আমি। আপনি এই বিষয়টা নিয়ে যদি ওর বাবার সঙ্গে কথা বলতেন। ইয়াসমিন বেগম গম্ভীর ভঙ্গিতে বললেন, আরশাদ রাজি হবে না। কোনোদিনই চাইবে না নৌশিনের ছায়াও যেন কথার উপরে পড়ুক। তাই তো তোমার কাছে এসেছি। আমি জানি মা, তুমিই পারবে। ইয়াসমিন বেগম চলে যাওয়ার পরও কাজে মন বসল না ওরার। মাথায় ভর করছে কেবল ওই একটা চিন্তায়। ভদ্রমহিলার দৃঢ় বিশ্বাস, কেউ যদি নওশিনের সঙ্গে কথাকে দেখা করাতে পারে তবে সেটা ওরাই পারবে। তবে ওরা ভাবছে ভিন্ন কিছু। সে কি আদৌ পারতে চায়? সে কি চায় কথার সঙ্গে তার মায়ের দেখা হোক?
নিজেকে নিজেরই বুঝতে কষ্ট হচ্ছে অরার। যথেষ্ট বাস্তববাদী মেয়ে, সে ঠিকই জানতো নওশীন আজীবন জেলে বন্দি থাকবে না, একটা না একটা সময়ে ফিরে আসবে সে। মায়ের কাছ থেকে মেয়েকে দীর্ঘ সময় আলাদাও রাখতে পারবে না আরশাদ। ঠিকই কোনো না কোনো দিন কথার সঙ্গে দেখা হয়ে যাবে নওশীনের। এই সত্যগুলো ও বহু আগেই মেনে নিয়েছিল ওরা, তবে আজ যেন আচমকা বিচিত্রই ভয় জেঁকে ধরেছে তাকে। আচ্ছা, এটাও কি নওশীনের কোনো প্ল্যানের অংশ নাকি? সত্যিই মায়ের অশান্ত হৃদয় মেয়েকে দেখার জন্য ছটফট করছে। কিছুই বুঝতে পারছে না ওরা। চিন্তাভাবনা করার পর্যায়ে আর নেই তার মস্তিষ্ক। দুপুরের পরপরই অফিস থেকে বেরিয়ে গেল ওরা। এমন গভীর দুশ্চিন্তা নিয়ে কাজে মন দেওয়া সম্ভব নয়। ব্যাপারটা নিয়ে আরশাদের সঙ্গে কথা বলতে হবে। দিন কয়েক যাবৎ বেশ বিরক্ত বেচারা। অনলাইন নিউজ পোর্টালগুলোতে নিউজের মেলা বসেছে। আরশাদ হকের প্রাক্তন স্ত্রীর জামিনে মুক্তি শিরোনামে এক একটা নিউজ বের হচ্ছে। নওশীনকে ঘিরে যতগুলো আর্টিকেল লেখা হচ্ছে সবগুলোতেই তার একটাই পরিচয়, আরশাদ হকের প্রাক্তন স্ত্রী। আরশাদ তো মনে করে তার নামের সাথে এই একই নিঃশ্বাসে কারো নওশীনের নাম উচ্চারণ করাটাও অন্যায়। সেখানে এতগুলো নিউজ চোখের সামনে পড়ায় আরশাদের পৌঁছে গেছে বিরক্তির চরম শিখরে। তবুও চেষ্টা করছে যতটা সম্ভব ব্যাপারটাকে এড়িয়ে চলার, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার। কখনো পারছে, কখনো পারছে না। অসময় ওরাকে বাড়িতে পেয়ে কথার মাঝে উচ্ছ্বাসের সীমা রইল না। দুজনে একসঙ্গে লাঞ্চ করলো। ওরা মন দিয়ে কথার স্কুলের গল্প শুনলো। লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিতে এলেই কথা বায়না ধরে বসলো। ওরা গল্প শুনবো। আরও বিনা বাক্য ব্যয়ে গল্প বলতে শুরু করলো। প্রত্যেকবারই তাকে ডিজনি প্রিন্সেসের গল্প বলতে হবে, যদিও এই গল্পগুলো সবই কথার মুখস্থ। তবুও অরার মুখ থেকে নতুন করে শোনার মাঝে যেন বিচিত্র এক আনন্দ। গল্প শুনতে শুনতে অরার গলা জড়িয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। আবারও গভীর চিন্তায় ডুব দিল অরা। বাবা মাকে একসঙ্গে দেখার কোনো স্মৃতি নেই কথার মস্তিষ্কে। জ্ঞান হওয়ার পর থেকে মেয়েটা মায়ের কাছে থেকেই অভ্যস্ত। মায়ের সঙ্গে থাকবে, মাঝে মাঝে বাবার কাছে বেড়াতে আসবে, এটাই ছিল কথার কাছে স্বাভাবিক জীবন। তার স্বাভাবিক জীবনটা একটু হলেও এলোমেলো হয়ে যায় নওশীনের গ্রেপ্তারের পর। মেয়েকে নিজের কাছে নিয়ে আসে আরশাদ। মায়ের অভাব এক মুহূর্তের জন্য তাকে টের পেতে দেয়নি আরশাদ এবং অরা। তবুও আগেই কথা মায়ের খোঁজ করত তাকে। নিশ্চয়ই বলা যায় না নওশীন প্রকৃতপক্ষে কোথায় রয়েছে। আরশাদ প্রতিবারই উত্তরে বলতো মা বেড়াতে গেছে। এখন আর মেয়েটা মায়ের খোঁজ করে না, তার বেড়ানো শেষ হয়েছে কিনা তাও জিজ্ঞাসা করে না। আচ্ছা, কথার মস্তিষ্কে আদৌ মায়ের কোনো স্মৃতি অবশিষ্ট রয়েছে তো? রাত 10টার দিকে বাড়ি ফিরল আরশাদ। আজও তার পুরোটা দিন কেটেছে দূরে হারিয়ের প্রমোশনে। যতগুলো টিভি চ্যানেল বা পত্রপত্রিকা এসে ইন্টারভিউ দিতে গেছে সবগুলো জায়গাতেই আরশাদের ম্যানেজার কড়াভাবে জানিয়ে দিয়েছে নওশীন সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন তাকে করা যাবে না। সেই কথা সকলে মেনেছেও বটে। নওশীনকে নিয়ে কোনো প্রকার সরাসরি প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। তবু একজন সঞ্চালক সাহস করে ফেলে ইঙ্গিতপূর্ণ একটা প্রশ্নটা হলো, আজকাল সেলিব্রিটিদের মাঝে অপরাধ প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে, এ নিয়ে আপনার কি বলার আছে? ভাবটা এমন যেন সেলিব্রিটি ছাড়া দেশে কেউ অপরাধ করছে না। মূলত তাদের উদ্দেশ্য ছিল ইনিয়ে বিনে আরশাদের মুখ থেকে নওশীনের ব্যাপারে মতামত আদায় করা। যদিও সেই প্রশ্নের জবাব আরশাদ দেয়নি। গভীর মনোযোগে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে আরশাদ। তার ম্যানেজার অয়ন খানিকক্ষণ আগে এ সপ্তাহে শিডিউল মেল করে পাঠিয়েছে। এ সপ্তাহে ইন্টারভিউয়ের জন্য আরশাদ কোথায় কোথায় যাবে, কোন কোন ডিরেক্টরের সঙ্গে মিটিং রয়েছে, কোন দিন শুটিং আছে, সবই গুছিয়ে লেখা রয়েছে এই শিডিউলে। হঠাৎ তার সামনে এসে বসলো অরা। আরশাদ একবার তার দিকে চোখ তুলে তাকিয়ে আবারও মনোযোগ ফেরালো ল্যাপটপ স্ক্রিনে। অরা হালকা গলায় বলল, আজ আমার সঙ্গে একজন দেখা করতে এসেছিল। আরশাদ ল্যাপটপের দিক থেকে চোখ না সরিয়ে ক্ষীণস্বরে বলল, ও আচ্ছা। অরা থমথমে গলায় বলল, আমি কিন্তু একটা জরুরি কথা বলছি আরশাদ। আরশাদ এবার অরার দিকে তাকিয়ে বলল, কে দেখা করতে এসেছিল? অরা ইতস্তত করে বলল, ইয়াসমিন বেগম। কয়েক মুহূর্ত চুপ করে রইল আরশাদ। তার চোখে মুখে রাগ ও হতাশা দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। আরশাদ ভ্রু কুঁচকে বলল, তোমার সঙ্গে কি যে কেউ চাইলে দেখা করতে পারে? আমি তো জানতাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর তোমার দেখা পাওয়া যায়। অফিসের কাজ বাদ দিয়ে এভাবে সবাইকে দেখা দাও? তো কি করতাম আমি? দেখা না করে ফিরিয়ে দিতাম? হ্যাঁ, দিতে। অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে দেখা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আরশাদ, তুমি খুব ভালো করেই জানো আমি এমন কাজ করতে পারি না। তাছাড়া এই ভদ্রমহিলার তো কোনো দোষ নেই। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে আরশাদ বলল, কি বলেছে? কথা কি নিজের কাছে নিয়ে রাখবে, তাই তো? ওরা জানতো আরশাদকে বিস্তারিতভাবে কিছু ব্যাখ্যা করতে হবে না। ইয়াসমিন বেগমের নামটা শুনে এসে বুঝতে পারবে তার আগমনের উদ্দেশ্য কি হলো। ঠিক তাই। ওরা বলল, না, একবার দেখা করবে শুধু। আরশাদ গম্ভীর গলায় বলল, ওরা একটা কথা মনে রেখো, আমি চাই না ওই নোংরা মানুষের ছায়া আমার মেয়ের উপরে পড়ুক। কথাকে একবার জিজ্ঞেস করলে হতো না? কথা হিসেবে কি বোঝে? অনেক কষ্টে ওই মানুষটাকে ভুলেছে ও।
নতুন করে মনে করি ওর ট্রমা বাড়ানোর কোনো দরকার নেই। ওকে নিয়ে আমার ডিসিশনে ফাইনাল ডিসিশন। আরশাদের উদ্বেগটা স্বাভাবিক। এমন তো হতেই পারে দেখা করার ছল করে মেয়েকে নিয়ে চিরতরে পালিয়ে যেতে চাইছে নওশীন। নিজের স্বার্থ উদ্ধারে কতটা ভয়ানক নওশীন তা খুব ভালো করেই জানে আরশাদ। যাই হয়ে যাক না কেন এবার আর কোনো ভুল করবে না সে। এতে যদি কেউ তাকে অমানবিক পাষাণ মনে করে করুক। পরপর কতগুলো বিজ্ঞাপনে শুটিং নিয়ে ব্যস্ত থাকায় নওশীনের ব্যাপারটা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলল আরশাদ। কাজের ব্যস্ততা তাকে অযাচিত সব চিন্তা ভাবনা থেকে দূরে রাখে, তবে গভীর চিন্তা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি ওরা। ভেতরে ভেতরে এক ক্ষীণ অপরাধবোধ তাকে শেষ করে দিচ্ছে। একজন জন্মদাত্রীর মা শুধুমাত্র তার কারণে নিজের মেয়েকে দেখতে পারছে না। যদিও ওরা নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছে, এতে তার অপরাধ বোধে ভোগার কিছু নেই। কাগজে কলমে কথার একমাত্র অভিভাবক তার বাবা। আরশাদের একমাত্র সিদ্ধান্ত কথা দেখা করবে না নওশীনের সঙ্গে। নিজের দাঁড়ানো যুক্তি মেনে নিতে নিজেরই কষ্ট হচ্ছে ওরার। কাগজে কলমে কথার একমাত্র অভিভাবক আরশাদ হলে কি হবে? মেয়েটার জীবনের বেশিরভাগ সিদ্ধান্তই নেয় ওরা। কথা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে গান করবে নাকি বিতর্ক, ছবি আঁকার অনুষ্ঠানে কোন টপিকের উপর ছবি আঁকবে, বাইরে ঘুরতে গেলে কোন জামাটা পরবে, কথার জীবনের ছোট ছোট এই সমস্ত বিষয়গুলো ঠিক করে ওরা। আর সেখানে এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণের বেলায় হাত গুটিয়ে বসে থাকবে সে। আজ অফিসে যায়নি ওরা, তেমন কোনো কাজ নেই, তাছাড়া শরীরটাও ভালো নেই। ক্লান্তিতে জড়িয়ে আছে পুরো শরীর। এই অজুহাতে কথাও ঘোষণা দিয়েছে আজ সে স্কুলে যাবে না। দুজনে মিলে পুরোটা সকাল বাগানেই কাটিয়ে দিল। ঘরে ফিরতেই বেজে উঠল অরার ফোনের রিংটোন। স্ক্রিনে ভেসে ওঠা নামটা পড়তেই অরার চোখ মুখ রক্তশূন্য হয়ে উঠল। ইয়াসমিন বেগম। ভদ্রমহিলা গতকাল অরার ফোন নাম্বার নিয়ে গিয়েছিলেন। অরা ফোনটা রিসিভ করতেই ইয়াসমিন বেগম অপর প্রান্ত থেকে আন্তরিক কণ্ঠে বললেন, মা ভালো আছো? অরা যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল। জি আন্টি, আপনি ভালো আছেন? ইয়াসমিন বেগম হতাশার সুরে বললেন, ভালো আর থাকি কি করে মা, তুমি তো সবটাই জানো। এতদিন পর জেল থেকে বেরিয়েই শান্তিতে নেই নৌশিন। ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। সারাদিন তার মুখে শুধু একটাই প্রশ্ন, কথা কোথায়? আর কি বলবে ভেবে পাচ্ছে না। একবার ভাবলো মুখের উপর বলে দেয় আরশাদ তার মেয়েকে নওশীনের সঙ্গে দেখা করতে দেবে না, তবুও শেষ মুহূর্তে ভেতর থেকে কি যেন একটা এসে আটকে দিল তাকে। ইয়াসমিন বেগম আবারও বললেন, তুমি একটু দেখো না মা, আমরা বেশিক্ষণ সময় নেব না, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। অনেকটা সময় চুপ করে থেকে ওরা শুকনো গলায় বলল, আমি দেখছি আন্টি। মুখে দেখছি বললেও আসলে দেখার কিছুই নেই। আরশাদের কথার অবাধ্য হয়ে কথাকে নওশীনের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মনটাকে শক্ত করতে হবে। মানুষের কষ্টে মনটাকে মোমবাতির মতো গলিয়ে ফেলার কোনো অর্থ নেই। আর যে মানুষটা তাকে এবং আরশাদকে কষ্ট দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি, তার কষ্টে ব্যস্ত হয়ে পড়ার অর্থ নিতান্তই বোকামি। আরশাদ ঠিকই তো বলে, নওশীন অসম্ভব ভয়ঙ্কর। কথাকে নিয়ে মনে মনে কোনো কুবুদ্ধি আটা তার পক্ষে অসম্ভব নয়। ওরা ঠিক করলো ব্যাপারটাকে পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলবে। ইয়াসমিন বেগমের ফোন আর রিসিভ করা যাবে না। তিনি দেখা করতে এলেও নানান অজুহাতে এড়িয়ে যেতে হবে। কয়েকটা দিন ওভাবেই কেটে গেল। ইয়াসমিন বেগম প্রথম কয়েকদিন অনেকবার করে ফোন দিলেও ওরা সেই ফোনগুলো এড়িয়ে গেছে বারবার। এখন অবশ্য ফোন টোন আর করেন না তিনি। ভালোই হয়েছে, উটকো এক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া গেল। সকাল সকাল কথার স্কুলের রুটিন মিলিয়ে বই গুছাচ্ছে ওরা। কথার ঘরে তার ছোটখাটো একটা বুক শেলফ আছে। তার স্কুলের বই খাতাগুলো এখানেই সাজিয়ে রাখা। এছাড়াও একটা তাক জুড়ে রয়েছে তার ড্রয়িংয়ের খাতাগুলো। বাচ্চারা তাদের মনের কথাগুলো ছবির মাধ্যমে প্রকাশ করে, কথাও তার ব্যতিক্রম নয়। দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে তার ছবিতে ফুটে ওঠে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা কথা, বাবা আর অরার ছবি। তার মনে জমে থাকা স্বপ্নগুলো প্রকাশ পায় ছবির মাধ্যমে। এই যেমন তার সারা জীবনের স্বপ্ন আকাশে উড়ে বেড়ানোর। আকাশে উড়ে বেড়াবে ঠিকই, তবে তার কোনো ডানা থাকবে না। প্রায়ই তার পেন্সিলে দেখা মিলে আকাশের উড়ন্ত ডানাহীন কথা তার অঙ্কিত প্রত্যেকটা ছবি দেখায় আরশাদ এবং অরাকে। তাদের মতামত জানতে চায়। যে ছবিগুলো আরশাদ এবং অরার সব থেকে ভালো লাগে সেই ছবিগুলো তার ঘরের দেয়ালে ঝুলিয়ে দিতে বলে। সে কারণেই হয়তো কথার সবগুলো ড্রয়িং খাতার সঙ্গে পরিচিতি আছে অরার। সেলফে সবগুলো খাতার উপরে অপরিচিত মলাটের একটা খাতা দেখে তাই অবাক না হয়ে পারল না ওরা। খাতাটা হাতে নিয়ে দেখলো শুধু মলাটি নয়, ভেতরের ছবিগুলো তার অপরিচিত। ওরা অবাক গলায় বলল, এই ছবিগুলো আগে দেখাসনি তো? কথা চট করে খাতাটা অরার হাত থেকে কেড়ে নিয়ে বলল, এগুলো পচা ছবি, তাই দেখিনি। এমনিতে স্কুলের জন্য দেরি হচ্ছে, তাই আর খাতার ব্যাপারটা নিয়ে আপাতত মাথা ঘামালো না ওরা। কথাকে তৈরি করে দিয়ে নিজেও চলে গেল তৈরি হতে। অফিসে আজ কাজের চাপ অসম্ভব। সকাল সকাল ওরাকে মিটিংয়ে বসতে হয় পরিচালক এহসান আহমেদ এবং তার সিনেমার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে। গাজীপুরের এহসানের সিনেমার শুটিং চলছিল। কে ফিল্মসের প্রযোজনায় এটি তার দ্বিতীয় সিনেমা।
যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি। শুটিংয়ের জন্য গাজীপুরে গোটা একটা গ্রামের সেট তৈরি করা হয়, সে কারণে খরচও হয়েছে প্রচুর। তবে সমস্যা বাধে 2 দিন আগে। প্রলয়ঙ্কারী ঝড়ে নষ্ট হয়ে যায় সেটটি। যে কোনো ব্যবসাতেই ক্ষতির আশঙ্কা থাকে, সিনেমার ব্যবসাও তার ব্যতিক্রম নয়। এই ক্ষতিটার কারণে এখন সিনেমার সেটের পেছনে নতুন করে খরচ করতে হবে। সিনেমার বাজেট বেড়ে যাবে, লাভের আকাঙ্ক্ষাও বেড়ে যাবে। মিটিং সেরে ওরা এসে বসলো নিজের কেবিনের, সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ল। অদ্ভুত ব্যাপার, এই অফিসে কেউ তার দরজায় টোকা দেয় না, সবাই ডোরবেল বাজিয়ে প্রবেশের অনুমতি চায়। ওরা দরজার বাইরে সিসিটিভির দিকে তাকিয়ে দেখলো অপর প্রান্তে মাহমুদ দাঁড়িয়ে। এই ছেলেটা অফিসের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি নিজেকে। ওরা উঁচু গলায় বলল, মাহমুদ। ছেলেটা হাসি হাসি মুখে প্রবেশ করলো, তার হাতে নীল রঙের একটা ফাইল। হাসি হাসি মুখেই ডেস্কের কাছে এসে ওরার বিপরীতে থাকা চেয়ার দুটোর একটায় বসে পড়ল। অফিসে প্রচলিত আদব কায়দাগুলো এখনো আয়ত্ত করতে পারেনি ছেলেটা। কারো কেবিনে চেয়ারে বসার আগে তার অনুমতি চাইতে হয়, আর সেটা হয় যদি অফিসের সিইও, তাহলে তো কথাই নেই। নিজের আদব কায়দার ঘাটতির জন্য মাহমুদ ইতিমধ্যে নিজের ঊর্ধ্বতন যুথির কাছে ধমক খেয়েছে। ওরা নেহায়েত কড়া প্রকৃতির মানুষ হলে তার কাছ থেকেও ধমক খেত নির্ঘাত। মাহমুদ ফাইলটা ওরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, সিনেমার স্ক্রিন প্লের ওপর একটা রিপোর্ট চেয়েছিলেন না ম্যাম? এটাই সেটা। ওরা ফাইলটা হাতে নিয়ে ভদ্রভাবে বলল, কাম ইন। থ্যাংক ইউ, আমি পরে চেক করে নেব। মাহমুদ অবাক গলায় বলল, আপনি এখনো আমাকে আপনি ডাকছেন ম্যাম? প্রথম দিন তো বলেছিলেন হুট করে কাউকে তুমি ডাকতে পারেন না, কিন্তু এখন তো 10 দিন হয়ে গেল আমি এখানে কাজ করছি। তাছাড়া আমি কিন্তু আপনার চেয়ে 6 মাসের ছোট। আপনার জন্ম 97 মার্চে আর আমার সেপ্টেম্বরে। ওরা কৌতূহল নিয়ে বলল, আমার জন্মসাল, জন্ম মাস এগুলো জানলেন কি করে? গুগল থেকে। কত বড় মাপের মানুষ আপনি! আপনাকে নিয়ে প্রত্যেকটা ইনফরমেশন গুগলে পাওয়া যায়। ওরা সামান্য হেসে বলল, বাহ, বেশ ভালো। তবে আমাকে নিয়ে রিসার্চ করাটা কিন্তু আপনার কাজের অংশ নয়। মাহমুদ আহত গলায় বলল। এখনো আপনি ডাকছেন ম্যাম? ওরা ছেলেটার ছেলে মানুষের সঙ্গে পেরে না উঠে বলল, আচ্ছা, এর পরের দিন থেকে তুমিই ডাকবো। মাহমুদ লজ্জিত ভঙ্গিতে হেসে বলল, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, আপনাকে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? জি ম্যাম, আগামী সপ্তাহে এই লোকেশনের সিনেমা দেখতে যাওয়া হবে। ডিরেক্টরের টিমের সাথে ক্রিয়েটরের টিমের অনেকেই যাচ্ছে। আমি জ্যোতি ম্যাডামকে বলেছিলাম আমাকেও সঙ্গে নিতে। তিনি এক ধমক দিয়ে বললেন আমার নাকি ওখানে কি কোনো কাজ নেই। একটা সিনেমার স্ক্রিপ্ট, অভিনেতা অভিনেত্রী চূড়ান্ত হয়ে গেলে পরবর্তী কাজ লোকেশন দেখা। পরিচালক দলবল নিয়ে শুটিং এর আগে যে জায়গাগুলোতে শুটিং হবে সেখানে ঘুরে আসেন। এতে শুটিংয়ের ছক করতে সুবিধা হয়। স্ক্রিপ্টে লেখা দৃশ্যগুলো কল্পনায় আনতেও কোনো অসুবিধা হয় না। ওরা অবাক হয়ে দেখছে মাহমুদের কাণ্ড। এই অফিসে হাজারটা বিশাল বিশাল ঝামেলা সামাল দিতে হয় তাকে, আর সেখানে এই ছেলেটা প্রতিদিনই এমন ছোটখাটো সমস্যা নিয়ে আসছে তার কাছে। ওরা না পারছে ধমক দিতে, না পারছে ফিরিয়ে দিতে। মাহমুদ ইতস্তত করে বলল, আমার অনেক দিনের শখ ম্যাম, বাইরে লোকেশন দেখতে যাব। প্লিজ ম্যাম, মানা করবেন না। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ঠিক আছে, আমি জ্যোতিকে বলে রাখবো। মাহমুদ চলে যেতে ওরা আবারও ডুব দিল কাজের মাঝে। দুপুরের পর তার আরও একটা মিটিং ছিল অন্য এক সিনেমার পরিচালকের সঙ্গে। এই লোকের নাম সাদমান সাইদ। তিনি যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন তার নাম ছাই। গ্রামের মানুষের জীবনধারা নিয়ে সিনেমা। এই সিনেমার লোকেশন দেখতে যাওয়ার জন্যেই ছটফট করছে মাহমুদ। সাইদের সঙ্গে মিটিং শেষে ওরা মিটিংয়ে বসলো কে ফিল্মসের পিআর টিমের সঙ্গে। পিআর টিমের দায়িত্ব একটা সিনেমার প্রচারণার অভিনব সব কৌশল খুঁজে বের করা, সিনেমাকে মুক্তির আগেই দর্শকের কাছে পৌঁছে দেওয়া। মুক্তির অপেক্ষায় থাকা আশাদের সিনেমা দূরে হারিয়ে প্রচারণায় কোনো কমতি নেই। সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই মাসের 21 তারিখে। শেষ মুহূর্তের প্রচারণায় একটা ছক সাজাতেই তাদের সঙ্গে আজ মিটিংয়ে বসা। ওরা নিজের কেবিনে অবশেষে ফিরতে পারল সন্ধ্যা মিলিয়ে যাওয়ার পর। ফোনটা হাতে নিতেই তার চোখে পড়ল আরশাদের মিসড কল। সর্বনাশ! কাজের ব্যস্ততায় এতটাই ডুবে গিয়েছিল সে আরশাদের কলটা খেয়াল করেনি পর্যন্ত। অনুতাপে দমকা হাওয়া বয়ে গেল ওরার গা বেয়ে। সঙ্গে সঙ্গে ওরা কল ব্যাক করলো আরশাদের নাম্বারে। অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না নির্ঘাত। সেও ব্যস্ত এখন। আজ আরশাদের বিজ্ঞাপনের শুটিং রয়েছে। এমন কিছু মুহূর্ত থাকে যখন ওরার ইচ্ছে হয় সব কাজ বাদ দিয়ে কেবল আরশাদের আশেপাশে পড়ে থাকতে। এই যেমন এই মুহূর্তটা। এই ব্যস্ততা কি ক্রমেই দূরত্ব সৃষ্টি করছে দুজনের মাঝে? দীর্ঘশ্বাস ফেলল ওরা। এত ব্যস্ততা কেন তাদের জীবনে? ব্যস্ততাগুলো নিমিষে কেটে গিয়ে যদি প্রশান্তিময় একটা সময় সৃষ্টি হতো,
যদি কোনো চিন্তা না করে দূরে কোথাও হারিয়ে যেতে পারতো দুজনা বেশ হতো। অরার ভাবনায় ছেদ পড়ল। দরজার শব্দে চোখ তুলে তাকাতেই বুঝে ছোটখাটো একটা ধাক্কা খেলো অরা। ধাক্কা খাবেই না কেন? এতক্ষণ তার এলোমেলো ভাবনায় যে ঘোরাফেরা করছিল তাকে চোখের সামনে দেখে তার ধাক্কা খাওয়ারই কথা। অরা উচ্ছ্বাসে উঠে দাঁড়িয়ে বলল, আরশাদ তুমি? ঠোঁটে রহস্যের এক হাসি বজায় রেখে দরজাটা আবারও বন্ধ করে দিতে দিতে বলল। কেন বিরক্ত করলাম? প্রশ্নটার জবাব আর দিতে পারবে না অরা। ছুটে গেল তার প্রিয় মানুষটার কাছে। আরশাদও এক মুহূর্ত অপচয় না করে বুকে টেনে নিল অরাকে। আরশাদের বুকে মাথা রাখতেই বিচিত্র এক প্রশান্তি খেয়ে গেল অরার সমস্ত শরীরে। দিনের সমস্ত ক্লান্তি যেন নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। আরশাদ কোমল স্পর্শে অরার পিঠে হাত বুলিয়ে দিয়ে কৃত্রিম অভিমান নিয়ে বলল, এত ব্যস্ত আপনি? সারাটা দিনে একবারও মনে পড়লো না আমার কথা? অরা আরশাদের দিকে তাকিয়ে অনুতাপ মাখা কণ্ঠে বলল। আম সো সরি আরশাদ, আজ একটু বেশি ব্যস্ত ছিলাম। আরশাদ অন্যরকম গলায় বলল। এত ব্যস্ত থাকলে তো চলবে না ম্যাডাম। আরশাদ তার ডান হাতে দুটো আঙ্গুল অরার মাথার এক পাশে রেখে বলল। আপনারা এখানে? আঙ্গুল দুটো নামিয়ে আরশাদ ঠিক অরার হৃদয়ে ওপর রেখে বলল। আর এখানে শুধুমাত্র আমার এই বিচরণ, আর কাউকে তো আমি আমার জায়গাটা দিব না, তাই না? অরা কিছুই বলতে পারল না। আরশাদের আকস্মিক এমন স্পর্শে যেন পাথরের ন্যায় জমে গেল। সে চোখ দুটো প্রায় বন্ধ হয়ে আসছে। আরশাদ অরা চিবুক চুয়ে মুখটা তুলে ধরল তার চোখের দিকে। আরশাদের চোখে অরা স্পষ্ট নিজের জন্য একরাশ ভালোবাসা দেখতে পাচ্ছে। সে ভালোবাসার পৃথিবীর সকল ভয়কে দূর করে দেয়। কোনো প্রকার ব্যস্ততার সাধ্য নেই এই ভালোবাসার মাঝে দূরত্বের মতো ঠুনকো জিনিস সৃষ্টি করার। আরশাদ যেন আর নিজের মাঝে নেই, ক্রমেই হারিয়ে যাচ্ছে তার বাহুডোরে আটকে পড়ে যাওয়া মানুষটার মাঝে। তার চোখ দুটো এখন আবদ্ধ হয়ে আছে অরার ঠোঁটের দিকে। একটু একটু করে সেদিকেই অগ্রসর হচ্ছে আরশাদ। অরা আটকে উঠে বলল। আরশাদ দরজা। অরার ঠোঁটের উপর একটা আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিল আরশাদ। তার কপালে কপাল টিকিয়ে নিচু গলায় বলল। আমার বউয়ের ঘরে কখনো আমি দরজা নক না করে ঢুকি না, বুঝলেন ম্যাডাম? আরশাদের এমন কথায় লজ্জায় লাল হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল অরা। মেয়েটার এই লাজরঙা মুখটা দেখার লোভ আরশাদের কোনো কালেই সামলাতে পারেনি। কোনো কারণে অরা লজ্জা পেলে সে ব্যস্ত হয়ে যায় তাকে আরেকটু লজ্জা পাওয়াতে। সেই উদ্দেশ্যে আরশাদ অরার কানের সাথে ঠোঁট মিশিয়ে বলল। তাহলে আমার কাজটা শুরু করি। আরশাদের মনের আশা পূর্ণ হলো। আরও দ্বিগুণ লজ্জায় অরার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। লজ্জায় তার মুখ থেকে একটু শব্দটা পর্যন্ত বের হলো না। আরশাদ আবারও তার মোহনীয় স্বরে বলে উঠল। করবো না? লজ্জা শরমের মাথা খেয়ে অরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। অরা কোনো কিছুই থামাতে পারল না আরশাদকে। ব্যস্ত ভঙ্গিমায় তার শীতল ঠোঁট দুটোর স্পর্শ পেল অরার ঠোঁট। প্রশান্তিময় কোমল কোনো স্পর্শ নয়, ব্যাকুলতায় ভরা তৃষ্ণার্ত এক স্পর্শ। এই স্পর্শ পাওয়ার জন্য যেন হাজার হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আরশাদ। আরশাদ ঠিক এভাবে থেকেই অরাকে নিয়ে এগিয়ে গেল এই কেবিনে থাকা প্রকাণ্ড সাদা সোফাটার দিকে। অরার ঠোঁট দুটোকে নিতান্ত কয়েক মুহূর্তের জন্য ছেড়ে দিয়ে আগে নিজে বসলো সোফায়। তারপর অরার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে বসালো নিজের কোলে। আবারও আরশাদ হারিয়ে অরার ঠোঁটের ভাঁজে। নিজের অজান্তে তার হাত দুটো চলে গেল অরার চুলে। একটানে বাঁধন মুক্ত করতেই চুলগুলো তার পিঠের উপরে ছেয়ে গেল। সময়ের হিসাব কারো কাছেই নেই। কতক্ষণ পেরিয়ে গেছে কে জানে। বেশ অনেকক্ষণ সময় পর অরার ঠোঁট দুটো ছেড়ে দিল আরশাদ। রীতিমতো হাঁপাচ্ছে অরা, তবে বিন্দুমাত্র ক্লান্তি নেই আরশাদের মাঝে। মোহাগ্রস্ত ভঙ্গিতে সে মুখ ডুবিয়ে দিল অরার ঘাড়ে। শিহরণে দিশেহারা হয়ে অরা খামচে ধরল আরশাদের টি শার্ট। অরা লজ্জায় জড়সড় হয়ে বলল। এত অসভ্য কেন তুমি? কথা নেই বার্তা নেই, সারাদিন শুধু অসভ্যতা। অরার ঘাট থেকে মুখ না সরিয়েই আরশাদ বলল। আমি অসভ্য না হলে দুদিন পর মা ডাক শুনবে কিভাবে? অরা মিয়ে গিয়ে বলল। ছি। আরশাদ এবার অরার ঘাট থেকে মুখ তুলে ঠিক তার চোখের দিকে তাকিয়ে বলল। শুধু আমি অসভ্য না, তুমিও তো আমার সাথে কত অসভ্যতা করেছো, মনে নেই? দাঁড়াও, মনে করে দিচ্ছি। আরশাদ কিছু বলতে যাবে তার আগে অরা নিজেকে আর সামলাতে না পেরে মুখ লুকালো তার বুকে। আরশাদ অরার চুলে হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসি হেসে বলল। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে মনে করিয়ে দেব। বাসায় ফিরে দুজনেই কথাকে অনেকটা সময় দিল। দুদিন পর মেয়েটার হাফ ইয়ারলি পরীক্ষা। এতটুকু একটা বাচ্চা অথচ পরীক্ষার গুরুত্ব বেশ বুঝতে পারে, তাই নিজেই গেম টেম একটু কমিয়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা করছে। কথার গভর্নেস পায়েল বলল আজ নাকি স্কুল থেকে ফেরার পর সে কোনো প্রকার বিশ্রাম নেয়নি, শুধু পড়ে গেছে। আরশাদ আর অরা বাড়ি ফেরার পর অবশেষে উঠল পড়ার টেবিল থেকে। ব্যস্ত হয়ে তার অঙ্কগুলো দেখালো আরশাদকে। আরশাদও প্রায় 50টার মতো অঙ্ক ধৈর্য ধরে দেখলো। ভুলগুলো ধরিয়ে দিল, শুধরেও দিল। কথাকে ব্রাশ করিয়ে দিয়ে আরশাদ তাকে ঘুম পাড়াতে নিয়ে গেল।
তবে কথা নাকি এখন ঘুমাবে না, আধা ঘন্টা টিভি দেখে তারপর ঘুমাবে। আরশাদও তাই ফিরে এলো নিজেদের ঘরে। ওরা বিছানার উপর বসে চুল আঁচড়াচ্ছে। আরশাদ ঘরে ঢুকে ব্যস্ত পায়ে এগিয়ে গেল তার ব্যাগটার দিকে। এই বাদামি রঙের লেদারের ব্যাগটায় তার প্রয়োজনীয় সব জিনিসপত্র থাকে। এটা নিয়ে সাধারণত সে শুটিংয়ে যায়। ব্যাগের চেন খুলে কি যেন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল আরশাদ। খুঁজতে খুঁজতে বলল, ওরা বলো তো, পৃথিবীর সব থেকে রোমান্টিক গয়না কি? ওরা হাসি মুখে বলল, গয়না আবার রোমান্টিক হয় নাকি? হয়তো, ভেবে বলো, রোমান্টিক গয়নাটা কি? ওরা খানিকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আংটি? না। ধাঁধায় পড়ে গেল ওরা। আংটি দিয়েই তো ছেলেরা মেয়েদের প্রপোজ করে। দ্বিতীয়বার সকলের সামনে বিয়ে করার জন্য প্রপোজ করে আরশাদও তাকে একটা হীরার আংটি পরিয়ে দিয়েছিল। যে আংটি আজও তার আঙ্গুল থেকে অবিচ্ছেদ্য। আংটি যদি সব থেকে রোমান্টিক গয়না না হয় তাহলে কি? ওরা আরেকটু চিন্তা করে বলল, চুড়ি? ব্যাগ থেকে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেয়ে আরশাদ ওরার দিকে এগিয়ে আসতে আসতে বলল, হুম। তাহলে? নূপুর। চোখের সামনে আরশাদ মেলে ধরল অসম্ভব সুন্দর এক রূপার নূপুর। ওপরের শাড়িতে চকচক করতে থাকা কতগুলো পাথর, আর নিচের দিকে ঝুলন্ত ছোট ছোট রূপার মতো। ওরা মুগ্ধ চোখে তাকিয়ে রইল জিনিসটার দিকে। নূপুর রোমান্টিক কি করে? আরশাদ তার মোহনীয় গলায় বলল, এই নূপুর পরে যতবার তুমি পা ফেলবে ততবারই ঝনঝন শব্দ হবে, যে শব্দটা বারবার তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। রোমান্টিক না? ওরা প্রচ্ছন্ন এক হাসি হেসে তাকিয়ে রইল আরশাদের দিকে। এই মানুষটার পাগলামি কি কখনোই শেষ হবার নয়? আরশাদ ওরার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে তার পায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, কি আশ্চর্য, পায়ে হাত দিতে হবে কেন? ওরার ব্যস্ততার কোনো প্রকার তোয়াক্কা না করে আরশাদ বলল, পায়ে হাত না দিলে পড়াবো কিভাবে? আমি নিজে পরে নিতে পারতাম না? না, আমার বউকে শুধু আমি পরিয়ে দেব। যত্ন নিয়ে আরশাদ নুপুরটা পরিয়ে দিল ওরার পায়ে। তাদের এই সুন্দর মুহূর্তে বাদ সাধল দরজায় টোকার শব্দ। আরশাদ এগিয়ে গিয়ে দরজা খুলেই দেখলো কথা দাঁড়িয়ে আছে। তার ছোট্ট হাতে আবদ্ধ হয়ে আছে একটা টেডি বিয়ার। আরশাদ চট করে মেয়েকে কোলে তুলে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি করছো বাবা? কথা আরশাদের গলা জড়িয়ে ধরে বলল, আমি আজ এখানে ঘুমাই? অবশ্যই। আরশাদ কথাকে বিছানায় নামিয়ে রাখতে ওরা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ভয় পেয়েছিস সোনা? কথা শুকনো গলায় বলল। না, এমনি এখানে ঘুমাতে ইচ্ছা করছিল। আরশাদ ব্যস্ত হয়ে পড়ল মেয়েকে ঘুম পাড়াতে। কখনো বাধ্য মেয়ের মতো গুটিসুটি মেরে বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে রাজ্যে তলিয়ে গেল। চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। মানুষের সুখী হতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, ছোট্ট একটা সুখময় পরিবারই যথেষ্ট। কথার ঘরটা পরিষ্কার করা হচ্ছে। দুজন স্টাফ দুদিকে কাজে লেগে আছে, আর বিছানার উপর পা তুলে তাদের কাজের তদারকি করছে ওরা। আজ তার অফিসে মিটিং দুপুরের পর, তাই সকাল সকাল আর অফিসে যায়নি। আরশাদ কথাকে স্কুলে নামিয়ে দিয়ে শুটিংয়ে গেছে। যথেষ্ট গোছানো মেয়ে কথা। তার খেলনা, পড়ার বই খাতা, গল্পের বই সব গুছিয়ে রাখতে হবে নির্দিষ্ট জায়গায়। জিনিসগুলো একটু এলোমেলো হলে মুখ ভার করে থাকবে মেয়েটা। তাই অরার এই বাড়তি তদারকি। একজন স্টাফ কথার বুক শেলফটা গোছাতে ব্যস্ত। বইগুলো সব মেঝেতে নামিয়ে রেখে শেলফ পরিষ্কার করছে। হঠাৎই অরার চোখ পড়ল ওই অচেনা মোড়কের ড্রয়িং খাতাটায়। নিতান্তই কৌতূহলের বশে খাতাটা হাতে তুলে নিল অরা। অসম্ভব সুন্দর ছবি আঁকে মেয়েটা। তার বয়সী বাচ্চারা ছবি আঁকার সময় খেয়াল রাখে ছবিটা যেন সুন্দর হয়। কোনো মানুষের ছবি আঁকতে গেলে তার হাত পা যেন নিখুঁত হয়, রং যেন বর্ডারের বাইরে না যায়। কথা অবশ্য ছবি আঁকার সেসব বাধা ধরা নিয়ম মেনে চলে না। এটাই তার ছবির সব থেকে বড় সৌন্দর্য। কথার মতে এই খাতার ছবিগুলো নাকি পচা ছবি, তাই দেখায়নি কাউকে। তবে ওরা জানে কথার কোনো ছবি পচা হতে পারে না। যেগুলোকে সে পচা বলছে সেগুলো হবে সুন্দরের অধিক। খাতাটা খুলতে অবাক হয়ে গেল ওরা। চমৎকার একটা ছবি। লেকের পাড়ে ফুলের বাগান। বাগানের সবগুলো ফুল হালকা বেগুনি রঙের। আকাশে লাল কমলা খেলা করে উড়ে বেড়াচ্ছে। দু একটা পাখিও উড়ে বেড়াচ্ছে। ফুলের বাগানের মাঝে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে শাড়ি পরিহিত এক নারী এবং ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে। দুজনের পিঠ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। পাতা উল্টালো ওরা। এই ছবি ওই ফ্রক পরা ছোট্ট মেয়েটা সাইকেল চালাচ্ছে। এবার তার মুখ দেখা যাচ্ছে, হাসিতে মাখামাখি একটা মুখ। তার পিছে ছুটছে শাড়ি পরিহিত ওই নারী। তার মুখেও একই হাসি। আবারও পাতা উল্টালো ওরা। পরের ছবিতেও এই দুজন আয়নার সামনে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে তারা। পাতা উল্টে উল্টে একেবারে শেষ প্রান্তে চলে গেল ওরা।
পুরো খাতা জুড়েই কেবল এই দুজনার ছবি। কোনো কাল্পনিক চরিত্রের ছবি কথা আঁকে না, তার পেন্সিলে কেবলই ফুটে ওঠে বাস্তবিক চরিত্রেরা। সে তার বাবাকে আঁকে, অরাকে আঁকে, স্কুলের বন্ধুদেরও আঁকে। এই খাতা জুড়ে কাকে এঁকেছে সেটাও বেশ বুঝতে পারছে অরা। তবুও নিজের মনকে যেন বুঝ দিতে চাইছে অন্য কিছু। আনমনেই খাতার একেবারে শেষ পাতায় চোখ পড়ল অরার। এখানে কোনো ছবি নেই, সাদা পাতার এক কোণায় পেন্সিল দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা কথা আর মা। নিজেকে আর অন্য কিছু বুঝ দিতে চেয়েও লাভ হলো না। অরার ধারণাই সত্যি হলো। মা, এই ডাকটা কথা একজনকেই ডাকে। মা বলতে সে ওই একজনকে চেনে। অরার মনের মাঝে একখণ্ড কালো মেঘ এঁকে জমা হলো। মায়ের কথা সে প্রথম প্রথম জিজ্ঞাসা করলো, একটা সময়ে বন্ধ করে দেয়। প্রায় 1 বছর তো হলোই তার মুখে মাকে নিয়ে কোনো প্রকার প্রশ্ন শুনেনি কেউ। তবে মনে মনে সে ঠিকই পুষে রেখেছে মায়ের খোঁজ, মাকে দেখার আকাঙ্ক্ষা। অরা কি করবে কিছুই বুঝতে পারছে না। আশাদের সঙ্গে কথা বলবে ব্যাপারটা নিয়ে, নাকি কথাকে জিজ্ঞাসা করে দেখবে। কথাকে জিজ্ঞাসা করার মানেই তো বেচারির অতটুকু মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করা। নিদারুণ দ্বিধায় পড়ে গেল অরা। দুপুরের আগ দিয়ে অরা বেরিয়ে গেল। ডাক্তার তাকে কড়াভাবে ড্রাইভ করতে নিষেধ করে দিয়েছে। তার ড্রাইভার রমিজ গাড়ি চালাচ্ছে। রমিজের পাশে প্যাসেঞ্জার সিটে বসে রয়েছে অরার বডিগার্ড জহুরুল। সবার আগে অরা গেল কথাকে স্কুল থেকে তুলতে। কথা উঠে আসতেই আবারও গাড়ি চলতে শুরু করলো ঢাকার ব্যস্ত রাস্তায়। অরা লক্ষ্য করলো সেই তখন থেকে মুখটা ভার করে রেখেছে কথা। অরা কোমল স্বরে বলল, মুড অফ। কথা গাল ফুলিয়ে রেখেই বলল। হুম। অরা চিন্তিত ভঙ্গিতে বলল। ও মা, কেন? কথা আক্ষেপের সুরে বলল। আমি আর স্কুলে যাব না ওরা। স্কুলে যাবি না কেন? কথা স্কুল ব্যাগের চেন খুলে একটা খাতা বের করলো। তার ক্লাস টেস্টের খাতা। 20-এ 17 পেয়েছে কথা। অরা প্রচ্ছন্ন এক হাসি হেসে বলল। গ্রেট জব সোনা। কথা গোমরা মুখে বলল। মোটো গ্রেট জব না। তুমি দেখো আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি, তাও মিস আমাকে 20 না দিয়ে 17 দিয়েছে। আমি যখন মিসকে বললাম, সে আমাকে বকা দিয়ে বলল, জায়গায় গিয়ে বসো। ছেলে মানুষের ছেলে মানুষই, না হেসে পারল না ওরা। কথা আহত গলায় বলল। তুমি হাসছো? ওরা হাসি থামিয়ে বলল। আচ্ছা কথা, তোর ফ্রেন্ডরা কত পেয়েছে? কথা খানিকক্ষণ চিন্তা করে বলল। স্নেহা 15 পেয়েছে আর নয়লা 13। নীতি একটু কম পেয়েছে 9, তাই ওর মন খারাপ। কেউ কিন্তু 17 পায়নি, তুই পেয়েছিস। ওরা তো চাইলেই ভাবতে পারে আমি যদি কথার মতো নাম্বার পেতাম। ওরা তো আর জানে না এদিকে কথাও তার নম্বরের জন্য আফসোস করছে। কথা কিছু বলল না, গভীর চিন্তা ভাবনায় ডুবে গেল। ওরা হাসি মুখে বলল। আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত। যে যেমন প্রিপারেশন নিয়েছে সে তো তেমন নাম্বারই পাবে, তাই না? তোর প্রিপারেশন ভালো ছিল তাই তুই নাম্বারও ভালো পেয়েছিস, আর যার প্রিপারেশন খারাপ ছিল সে নাম্বারও কম পেয়েছে। তুই 17 পেয়েও দুঃখ করছিস, তাহলে একবার নীতির কথা চিন্তা কর। ও তোর থেকে কত কম পেয়েছে। ওর দুঃখের কথা চিন্তা করলেই তোর নিজের দুঃখটা কমে যাবে। কথা চমকে উঠে বলল। তাই তো, তাহলে আমি আর মন খারাপ করব না। একদমই না। কথা সঙ্গে সঙ্গে বাধ্যমের মতো পরীক্ষার খাতাটা ব্যাগে ঢুকিয়ে রেখে হাসি মুখে বসে রইল। মেয়েটার এই হাসিটা অদ্ভুত সুন্দর। তার হাসির সঙ্গে আরশাদের হাসির অনেক মিল রয়েছে, অনেক ক্ষেত্রেই বাবার সঙ্গে মিল রয়েছে তার। ওরা একবার ভাবলো কথাকে ওই ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে। এত বড় একটা ব্যাপার চোখে পড়েও এড়িয়ে যাওয়ার অর্থ হয় না। ওরা সঙ্গে করে হ্যান্ডব্যাগে নিয়ে এসেছে ওই ড্রয়িং খাতা। তবে জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল। সেই পরিবেশটা মোক্ষম নয়। ড্রাইভার আর বডিগার্ড বসে আছে সামনের সিটে। এদের সামনে কথা মন খুলে কথা বলবে না। ওরা কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে অন্যরকম গলায় বলল। আজ আমার সঙ্গে অফিসে যাবি? কথা উচ্ছ্বাসে ফেটে পড়ে বলল। হ্যাঁ যাব। কথাকে নিয়ে অফিসে এসে কাজে ব্যস্ত হয়ে পড়ল ওরা। তবে মস্তিষ্কের প্রতিটা কোষে যেন স্থায়ী হয়ে গেঁথে রইল কথার আঁকা ওই ছবিগুলো। আনমনে মেয়েটার দিকে চোখ পড়ল তার। টিভিতে কার্টুন দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। হাসজ্জ্বল প্রাণবন্ত এক দেব শিশু। বাইরে থেকে যে মেয়েটা এত প্রাণচঞ্চলে পরিপূর্ণ, ভেতরে ভেতরে না জানি সে কোন মানুষটাকে পুষে রেখেছে। দুপুরের আগ দিয়ে ওরার মনে হলো এভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। কথা বলতে হবে মেয়েটার সঙ্গে। তার ভেতরটাকে বুঝতে চেষ্টা করতে হবে। কথার মতো বয়সে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ওরা। প্রতিটা দিনই তার কাটত কষ্টের মাঝে। নতুন মায়ের অত্যাচারে, ভয়ে, আতঙ্কে মানসিক বল একেবারেই হারিয়ে ফেলেছিল সে। প্রতিটা মানুষেরই তো শৈশবের হাজারো সুখস্মৃতি থাকে। ওরার তেমন কোনো স্মৃতিই নেই।
কথাকে এই একই পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া যাবে না, কখনোই না। হ্যান্ডব্যাগ থেকে ড্রয়িং খাতা বের করে ছোট ছোট পা ফেলে অরা এগিয়ে গেল সোফার দিকে। কথা সোফার উপরে আধা শোয়া হয়ে টিভি দেখছে। অরা তার পাশে বসে কতক্ষণ কার্টুন দেখল। কার্টুনের চরিত্র নিয়ে প্রশ্ন করে পরিবেশটাকে হালকা করার চেষ্টা করলো। অবশেষে লম্বা এক শ্বাস নিয়ে বলল, কথা পাশ থেকে ড্রয়িং খাতাটা এনে কথার সামনে রাখলো ওরা। কথা খানিকটা চমকে গেলেও তার মধ্যে কোনো জড়তা নেই, এমন ভাব নেই যে কোনো অপরাধ করতে গিয়ে ধরা পড়েছে। ওরা যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, আজ এই ছবিগুলো দেখছিলাম, কত সুন্দর সুন্দর ছবি। আগে দেখাসনি কেন আমায়? কথা শুকনো গলায় বলল। এমনি। ওরা কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল কথার দিকে। কি নিষ্প্রভ মেয়েটার মুখভঙ্গি, এমনটা তো হয় না কখনো। কথা তো সারাদিনই হাসি মুখে থাকে। এমনি এমনি কেউ ছবি লুকিয়ে রাখে? ছবিগুলো এতদিন লুকিয়ে রাখলেও সত্যিটা গোপন করার কোনো প্রয়াস কথার মাঝে নেই। অস্পষ্ট গলায় সে বলল, এই ছবিগুলোতে আমি কথা আর মাকে এঁকেছি। মায়ের কথা জিজ্ঞাসা করলেই তো বাবা এড়িয়ে যায়। আমি ভাবলাম ছবিগুলো দেখলে হয়তো রাগ করবে। ওরা কথাকে কাছে টেনে নিয়ে আদুরে গলায় বলল। কথার ছবি দেখে বাবা কখনো রাগ করতে পারে সোনা? কথা অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আচ্ছা ওরা, মায়া তো পচা কেন? সেই কবে বেড়াতে গেছে, এখনো ফিরে আসলো না? ওরার বুকটা ধক করে কেঁপে উঠল। এতটুকু একটা মেয়ের এতটুকু হৃদয়। মায়ের কথা ভেবে ভেবে না জানি কবে থেকে উতলা হয়ে আছে সে, না জানি কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সে। ওরা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আসবে তো সোনা, খুব শীঘ্রই ফিরে আসবে। মা কখনো পচা হয়? কবে আসবে ওরা? আমি সেই কবে থেকে ওয়েট করছি। গভীর অপরাধবোধ নিঃশেষ করে দিচ্ছে অরাকে। এত বড় একটা ভুল কি করে করলো সে? মায়ের জন্যে যে মেয়েটার মন কেমন করতে পারে, এই চিন্তা তার মাথাতেই এলো না কেন কখনো? মানুষ শুধু বাইরে থেকে একটা বাচ্চা যত্ন নেয়, খিদে পেলে পরম যত্নে খাইয়ে দেয়, ব্যথা পেলে ওষুধ লাগিয়ে দেয়, তবে মনটার খবর কেউই নেয় না। ওরা যেমন নেয়নি। ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। মাকে খুব মিস করিস তাই না? কথা নিঃসংকোচে বলল, আগে মাঝে মাঝে মা আমাকে পার্কে নিয়ে যেত, আমি খেলতাম আর মা বসে থাকতো। বাসায় ফেরার পথে আমরা আইসক্রিম খেতাম। আমার আর মায়ের মাঝে তখন কম্পিটিশন শুরু হতো, কে আগে আইসক্রিম শেষ করতে পারে। এই কথাগুলো আগে বলিসনি কেন? বললে তো ওই একই কথা বলতে। মা বেড়াতে গেছে। দুপুরটা তাদের ম্লানভাবেই কেটে গেল। কথা আর টিভির দিকে তাকিয়ে খিলখিল করে হাসলো না। ওরাও ডুবে যেতে পারল না কাজের মাঝে। বুকের ওপর কেউ যেন ভারী পাথর চেপে ধরে রেখেছে। শ্বাস নেওয়াও তাই হয়ে উঠছে দুঃসাধ্য। এমন তো নয় যে আরশাদ বা ওরা কথাকে খুব কড়া শাসনের মধ্যে রাখে। শাসন জিনিসটা যে কি কথা তাই জানে না। বাবা কথার সব থেকে প্রিয় মানুষ, তার মনে জমে থাকা সব কথাগুলো বলে দেয় তাকে। আর ওরা তো তার বেস্ট ফ্রেন্ড। এই দুজনের আশেপাশে থেকেও কেন মনের কথাটা বলতে পারলো না কথা? একবার বললেই তো পারত, আমি মাকে মিস করি। বলতে পারেনি, তার কারণটা মূলত আরশাদ এবং অরাই। আরশাদ বরাবরই মেয়েকে বলে আসছে মা বেড়াতে গেছে। এই 3 শব্দের বাক্যের বাইরে মায়ের বিষয়ে আর কোনো কথাই বলেনি সে। বারবার এড়িয়ে গেছে প্রসঙ্গ। তাই তো মেয়েটা শেষমেশ ক্লান্ত হয়ে লুকিয়ে রেখেছে মনের অনুভূতিগুলো। আরশাদকে এক্ষেত্রে দোষারোপ করা যায় না। গত 2.5 বছর ধরে নওশিন জেলে। কথা চাইলেও তো আর দেখা করতে পারতো না তার মায়ের সঙ্গে। আর সত্যির মুখোমুখি তাকে হতে দেওয়া যাবে না। আরশাদ তাই চেয়েছে মেয়েকে মায়ের কথা ভুলিয়ে রাখতে। তবে সন্তান কি আর মাকে ভুলতে পারে? কিছুই বুঝতে পারছে না ওরা। ভেতরে ভেতরে হাজারো দ্বিধা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ওরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ। এই বিশাল কোম্পানির বড় বড় সিদ্ধান্তগুলো তো তাকেই নিতে হয়। তবে জীবনের সিদ্ধান্ত নেওয়ার বেলায় বারবারই থমকে যায় সে। জীবনের কোনো পর্যায়ে আটকে গেলে ওরা একটা মানুষের দ্বারস্থ হয়, সীমা। অফিস থেকে বাড়ি ফিরে ওরা ফোন করলো সীমাকে। প্রথম থেকে খুলে বলল পুরো ঘটনা। ইয়াসমিন বেগমের দেখা করতে আসা, আরশাদের বারণ, ওরার ব্যাপারটাকে একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলা, আর সবশেষে কথার আঁকা এই ছবিগুলো। সবটা শুনে সীমা আটকে উঠে বলল, তুই কি একেবারে পাগল হয়ে গেলি? ওরা মাথায় যে স্ক্রু ছিল সব খুলে পড়ে গেছে। ওরা থমথমে গলায় বলল, একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি আর তুই আছিস ফাজলামো নিয়ে। না, আমি ফাজলামি করছি না, আমিও সিরিয়াস। তুই কি চাইছিস? কথা ওই ডাইনি শাকচুনি বেয়াদব মহিলাটার সাথে দেখা করুক? না মানে তুই কি, হ্যাঁ, মাদার তেরেসা?
ভালো মানুষের দেবী? একটা মহিলা হাজারটা অপরাধ করলো, তোকে কিডন্যাপ করিয়ে আরেক দেশে পাঠিয়ে দিতে চাইলো, আর তুই কথাকে তার সঙ্গে দেখা করাতে দিবি? ওরা চিন্তিত গলায় বলল, আমি প্রথমে তো চাইনি, তোকে তো বললাম। ওনার মা আমার অফিসে এসেছিল, বেশ কয়েকবার ফোনও দিয়েছিল। আমি তো সঙ্গে সঙ্গে আবেগের বশে কথাকে নিয়ে যাইনি তার সঙ্গে দেখা করাতে। আরশাদ স্ট্রিক্টলি বলে দিয়েছিল ও চায় না ওই মানুষের ছায়াও কথার উপর পড়ুক। আমিও ওর কথা মেনেছি, ওনার মাকে এড়িয়ে গিয়েছি আমি। কিন্তু আজ যা হলো, তারপরেও হাত গুটিয়ে বসে থাকতে বলছিস তুই? আর তুই কথাকে তার সঙ্গে দেখা করতে দিবি? কথা বাচ্চা মানুষ, ও কি আর বোঝে ওই মহিলা কতটা ডেঞ্জারাস? বুঝলে আর মিস করতো না। কোনো ডেঞ্জারাস মানুষকে মিস করে না সীমা, মিস করে নিজের মাকে। আমার আগেই বোঝা উচিত ছিল। আমি তো ভেবেছিলাম ওর মায়ের কথা ভুলেই গিয়েছে। সীমা সাবধান করার ভঙ্গিতে বলল, কখনো ভুল সিদ্ধান্ত নিস না ওরা, যার জন্য পরে তোকে রিগ্রেট করতে হয়। ওরা উদ্বিগ্ন গলায় বলল, বাচ্চাটা ভেতরে ভেতরে ট্রমাটাইজ সীমা। অতটুকু একটা মেয়ে ভেতরে এমন কষ্ট পুষে রেখে বাইরে এমন একটা ভাব করছে যেন সবটা ঠিক আছে। তুই বুঝতে পারছিস ব্যাপারটা কতটা ডেঞ্জারাস? সীমা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোর নিজের ট্রমার কথা মনে পড়েছে, তাই না? ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ছোটবেলাটা তো ধ্বংস হলোই। আমি চাই না কথার ছোটবেলাটাও একইভাবে ধ্বংস হয়ে যাক। একদিন মেয়ের সঙ্গে দেখা করেই বুঝে ওর ট্রমা কেটে যাবে। মনটা শান্ত হবে তো? সীমা পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল, আমি বলি কি, আরশাদ ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি দেখ। না সীমা, আরশাদ বুঝবে না, শুধু শুধুই রাগ করবে। আমি আরও বলছি, ওই মহিলা কিন্তু ডেঞ্জারাস। হতেই পারে এটা তার প্ল্যানের কোনো অংশ। কথার সাথে দেখা করে ওকে এমনভাবে ব্রেন ওয়াশ করলো যে মেয়েটা আর থাকতেই চাইছে না তোদের কাছে। সীমার কথাটায় ওরার চিন্তা যেন হাজার গুণ বেড়ে গেল। কিছুতেই সে ভেবে পাচ্ছে না কি করবে। কাছে ঘেরা স্মোকিং জোন। শহরের বড় বড় রেস্টুরেন্টগুলোতে এমনই কাছে ঘেরা বিশাল স্মোকিং জোন থাকে। নামে স্মোকিং জোন হলেও বিন্দুমাত্র সিগারেটের গন্ধ আসছে না জায়গাটা থেকে। এই তিনতলা রেস্টুরেন্টে দোতলাটা আজ সারাদিনের জন্য রিজার্ভ করে রেখেছে ওরা। এই মুহূর্তে সেই স্মোকিং জোনেই বসে আছে সে, দ্বিধাদ্বন্দ্ব আর দোনমনো নিয়ে। 2 দিন কাটিয়ে দেওয়ার পর আজ ওরার মনে হলো একটা সিদ্ধান্তে এবার আসতেই হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। নওশিনের সঙ্গে কথা দেখা করবে কিনা এই নিয়ে সিদ্ধান্ত। সীমা ঠিকই বলেছিল, নওশিন মানুষটা ভয়ঙ্কর। ওই মানুষকে এক মুহূর্তের জন্য ভরসা করা যায় না। হয়তো এখনও তার মাথায় কোনো কুবুদ্ধি ঘোরাফেরা করছে। নওশিনের এখনও চাইছে কোনো না কোনো উপায়ে আরশাদের জীবনে ফিরে আসতে, আবারও নতুন করে অরার ক্ষতি করতে। তার সেই নতুন প্ল্যানের অংশ হিসেবে কথার সঙ্গে দেখা করতে চাইছে। নওশিনের কীর্তিকলাপ মোটেও ভুলে যায়নি ওরা, ভোলার কথাও নয়। যে মানুষটা তাকে কিডন্যাপ করার মতো জঘন্য কাজ করতে পারে তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। এমন মানুষের থেকে 100 হাত দূরে থাকাই উত্তম। নওশিনের জামিনের পর তো এই অজানা ভয়টাই আঁকড়ে ধরেছিল ওরাকে। সেই ওরা নিশ্চয়ই চাইবে না ভালো মানুষের খাতিরে কথাকে নওশিনের সঙ্গে দেখা করাতে নিয়ে যেতে। নওশিনের গ্রেপ্তারের পর থেকে আরশাদ আর ওরা চিন্তায় ছিল কি করে সামাল দেবে কথাকে, যদি মেয়েটা তাদের কাছে আর থাকতে না চায়। নওশিনের গ্রেপ্তারের পরপর আরশাদ চেয়েছিল শান্ত ভঙ্গিতে মেয়ের সাথে কথা বলতে। মা আর কখনোই ফিরে আসবে না এই জাতীয় কথা বলতে। কথা যদি মনে মনে মায়ের অপেক্ষায় দিন গুনে, তবে সেই অপেক্ষাটা যেন বন্ধ করে দেয়। পরবর্তীতে আবারও ভাবল কি দরকার মেয়েটার অতটুকু মনে এত ভারী চাপ প্রয়োগ করার। তার থেকে বরং কথাকে মাবিহীন জীবনে অভ্যস্ত করে তোলা হোক। মাবিহীন জীবনে মেয়েটা অভ্যস্ত হয়ে গেছে ঠিকই, তবে মনের মাঝে মাকে নিয়ে তার উদ্বেগ বিন্দুমাত্র দূর হয়নি। মনে মনে সে ঠিকই মাকে খুঁজে বেড়ায়, তবে মুখে তা প্রকাশ করতে পারে না। একটা বাচ্চা যখন ভেতরে ভেতরে যন্ত্রণায় ভোগে তখন তার থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। ছোটবেলায় অরার মনেও হাজারটা ইচ্ছে খেলে বেড়াতো, তবে যে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক পরিবেশে তার বেড়ে ওঠা তাতে ইচ্ছা পূরণের অবকাশ আর ছিল না। অরার ছোটবেলার ভয়, আতঙ্ক আর কষ্টগুলো একান্তই তার নিজের। ছোটবেলায় নাকি মানুষের মন থাকে নরম কাদামাটির মতো, তাতে যে আকার দেওয়া হবে ভবিষ্যতে সে সেভাবেই গড়ে উঠবে। ভয়ে আতঙ্কে বেড়ে উঠতে উঠতে অরা মনে ক্ষতচিহ্নের মতো ওই অনুভূতিগুলোর দাগ এখনও লেগে রয়েছে। কথার বেড়ে ওঠার পরিবেশটা তো আর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক নয়, তাহলে সে কেন মনে মনে যন্ত্রণায় ভুগবে, কেন বাধ্য হবে নিজেকে গুটিয়ে রাখতে? মনের মাঝে জেগে ওঠা দ্বিধা দ্বন্দ্ব চাপা দিয়ে সকাল সকাল অরা গেল কথার সঙ্গে আলাপ করতে।
আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো। কথা, এখনো তোর মায়ের জন্য মন খারাপ হয়? মাকে নিয়ে প্রশ্ন করতেই হাস্যোজ্জ্বল কথার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। শুকনো গলায় সে বলল। হুম। কয়েক মুহূর্ত চুপ করে থেকে অরা শুকনো ঢোক গিলে বলল। মায়ের সাথে দেখা করবি? কথা এমনভাবে অরার দিকে তাকিয়ে রইল যেন সে ভিনগ্রহী, অচেনা কোনো ভাষায় কথা বলছে তার সঙ্গে। কথা একরাশ বিভ্রান্তি নিয়ে বলল। কিভাবে? মা তো বেড়াতে গেছে। গিয়েছিল কিছুদিনের জন্য, আবার ফিরে এসেছে। এবার তার মুখটা উচ্ছ্বাসে মাখামাখি হয়ে গেল। ঠোঁটে প্রসন্ন এক হাসি টেনে বলল। সত্যি? সত্যি। করবি দেখা? কথা উৎফুল্ল গলায় বলল। হ্যাঁ করব। কবে করব? হয়তো আজই। আজ? সত্যি? আনন্দে ঝলমল করছে কথার মুখটা। এতটা আনন্দে বহুদিন দেখা যায়নি তাকে। যে কথাটা অরা বলতে চাইছে তাতে হয়তো তার আনন্দে সামান্য ভাটা পড়বে, তবুও কথাটা অরাকে বলতে হবে। অরা ক্ষীণ গলায় বলল। কথা শোন, মা কিন্তু আবারও বেড়াতে চলে যাবে, তুই মায়ের কাছে থাকতে পারবি না। আজ শুধু দেখা করে আমরা আবার বাসায় চলে আসবো, ঠিক আছে? কথার আনন্দে বিন্দুমাত্র ভাটা পড়ল না। আগের মতো উচ্ছ্বাস নিয়ে সে বলল। আচ্ছা, আমরা কখন যাব ওরা? কথার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অরা। মেয়েটার এই হাসির জন্যই তো পৃথিবীর সকল কঠিন পথ পাড়ি দেওয়া যায়। এই কথোপকথনের পরপর সিদ্ধান্তে স্থায়ী হয়ে গেল অরা। কথা দেখা করবে নওশিনের সঙ্গে। এটা নওশিনের প্রতি কোনো দয়া নয়, ভালো মানুষের উদাহরণ নয়। অরা যা করছে শুধুমাত্রই কথার জন্যে। মায়ের সঙ্গে দেখা হওয়ার কথা শুনতেই আনন্দের ঝলকানি এসে জায়গা করে নিয়েছে মেয়েটার চোখে মুখে। সত্যি সত্যি দেখা হলে না জানি কত স্তরের প্রশান্তিতে ডুবে যাবে তার মন। আরশাদকে না জানিয়ে তার অনুমতি ছাড়া এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হচ্ছে? ওরা বুঝতে পারছে না, তবে এতটুকু সে নিশ্চিতভাবে বলতে পারে আরশাদ তার এই সিদ্ধান্তকে সমর্থন করবে না। ভেতরে ভেতরে নওশিনের প্রতি সে 7 সমুদ্র সমান রাগ পুষে রেখেছে। নওশিনের নামটা তার কর্ণকুহরে পৌঁছালে মাথা চারা দিয়ে ওঠে সেই রাগ। এক্ষেত্রে নিজের রাগকেই সব থেকে বেশি প্রাধান্য দেবে সে। কথার অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করবে না। ইয়াসমিন বেগমকে ফোন করতেই তার মাঝেও দেখা গেল কথার মতোই উচ্ছ্বাস। একটু পর পর তিনি বললেন। তুমি সত্যি বলছো মা? ওরা বেশ কিছু শর্ত জুড়ে দিল দেখা করার জন্য। প্রথমত 1 ঘন্টার বেশি তারা থাকতে পারবে না। দ্বিতীয়ত অরার পছন্দ করে দেওয়া জায়গাতেই তারা দেখা করবে। আর তৃতীয়ত 2 জন বডিগার্ড সর্বক্ষণ কথার সঙ্গে থাকবে। কথাকে যদি এ সন্দেহজনক কিছু বলা হয়, বডিগার্ড যাতে তা শুনতে পায়, এজন্যই এই ব্যবস্থা। ইয়াসমিন বেগম বিনা বাক্য ব্যয়ে সকল শর্তে রাজি হয়ে গেলেন। তার মেয়ে নিজের মেয়ের সঙ্গে দেখা করবে এই আনন্দের সংবাদে এমনিতেই তিনি আত্মহারা। শর্তে মনোযোগ দেওয়ার অবকাশ কোথায়? আরশাদকে না জানিয়ে এর আগেও নওশিনের পাতা ফাঁদে পা দিয়ে বিপদে পড়েছিল ওরা। এটাও যদি তার কোনো ফাঁদ হয়। ওরা বেশ বুঝতে পারে নওশিনের সঙ্গে দেখা করতে যাওয়ার বিপদের আশঙ্কা নেহাত কম নয়। তবুও সে যাচ্ছে কেবল কথা ভেবে। এই রেস্টুরেন্টের দোতলাটা আজ সারাদিন ব্যাপী বুক করে রেখেছে ওরা। এই রেস্টুরেন্টে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরালো। কেউ ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে কয়েক দফায় চেকিংয়ের মুখোমুখি হতে হবে। নওশিন চাইলেও তাদের কোনো ক্ষতি যাতে না করতে পারে। অরার বডিগার্ড জহুরুল এসেছে একটা সিকিউরিটি সংস্থার মাধ্যমে। তাদের সঙ্গে যোগাযোগ করে আরও একজন বডিগার্ডকে খবর দিয়ে আনলো অরা। আর এই বডিগার্ডের নাম শামীম। শামীম বিকেলের পর থেকে ওই রেস্টুরেন্টেই বসেছিল, নওশিন যাতে আগে আগে এসে তার কুবুদ্ধি জাল বিছাতে না পারে। সন্ধ্যার খানিক আগ দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলেন ইয়াসমিন বেগম তার মেয়েকে নিয়ে। চেকিং করে এ দুজনের কাছে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তাদের বসিয়ে রেখে শামীম ফোন করলো অরাকে। পরিস্থিতি কন্ট্রোলে আছে কিনা নিশ্চিত হয়ে তবেই অরা কথাকে নিয়ে বাড়ি থেকে রওনা দিল। জহুরুল যাচ্ছে তাদের সঙ্গে। 2 জন বডিগার্ড রেস্টুরেন্টের করা নিরাপত্তা কোনো ক্ষতি করতে চাইলেও সেই সুযোগ পাবে কোথায় নওশিন? কাছে ঘেরা স্মোকিং জোন মূল রেস্টুরেন্টের মধ্যে থাকলেও যেন আলাদা একটা অংশ। এখান থেকে পুরো জায়গাটার কোথায় কি হচ্ছে পরিষ্কার দেখা যায়। এখানে বসে অরা দেখতে পাচ্ছে নওশিনকে। তার সামনে পড়ার কোনো ইচ্ছা অরার নেই। ওই মানুষটাকে একটা সময় অসম্ভব সম্মান করতে ওরা, তবে এখন সেই সম্মানের লেশমাত্র অবশিষ্ট নেই। নওশিন যেন আর আগে সেই নওশিন নেই। চোখে মুখে তার সর্বক্ষণ এক বিচিত্র লাবণ্য চকচক করত। প্রত্যেকটা পদক্ষেপে আর চালচলনে এক রাজকীয় জৌলুস ছিল তার মাঝে। এখন সেসবের কিছুই নেই। চোখের নিচে তার কালো দাগ স্থায়ী জায়গা দখল করে নিয়েছে। বসেও আছে কেমন কাচুমাচু ভঙ্গিতে। ইয়াসমিন বেগম তাকে নিচু স্বরে কি যেন বলছেন। প্রত্যেকটা কথাতেই যেন কেমন চমকে উঠছে সে। ওরা অবাক হয়ে দেখছে নওশিনকে। চোখের নিচে কালি, চোখে মুখে ক্লান্তি, তবুও সৌন্দর্যের কোনো কমতি নেই। প্রকৃতির অপরূপ এক সৃষ্টি সে।
এই মানুষটার মন তার চেহারার মতো অপরূপ হলে কি এমন ক্ষতি হতো? কথা এতটা সময় অরার পাশেই বসেছিল। অরা আঙ্গুল উঁচিয়ে বলল। ওইদিকে যা। কথা অবাক গলায় বলল। ওখানেই মা আছে? আছে তো। কথা অনিশ্চিত ভঙ্গিতে ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল এই স্মোকিং জোন থেকে। অরার কথাটা যেন বিশ্বাস হয়নি। তার মা যে এত কাছাকাছি আছে এটা হয়তো ছিল তার ধারণারও বাইরে। দৃষ্টিসীমানার মধ্যে নওশিনকে দেখতে পেয়ে ছুটে গেল কথা। নওশিনও অবিশ্বাসে উঠে দাঁড়ালো, চোখ সরিয়ে নিল অরা। এই আবেগঘন দৃশ্য দেখলে তার কোমল হৃদয়ের কোমলতা সকল সীমানা ছাড়িয়ে যাবে। ইচ্ছা হবে রোজ একবার করে নওশিনের সঙ্গে কথাকে দেখা করাতে। অনেকটা সময় এভাবেই পেরিয়ে গেল। ওদিকে কি হচ্ছে অরা দেখছে না, তবে কথার পাশে সর্বক্ষণ আছে জহুরুল। আর এই স্মোকিং জোনের বাইরে দৃঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে শামীম। আচমকা সাইরেনের শব্দে আটকে উঠল অরা। পুলিশের জিপের সাইরেন। বডিগার্ড দুজনও সতর্ক হয়ে গেল। পুলিশ হঠাৎ এই রেস্টুরেন্টের বাইরে কি করছে? এটা আবার নওশিনের কোনো নতুন চাল নয় তো? অরার হৃদস্পন্দন ক্রমেই বেড়ে যাচ্ছে। তার মন বলছে নির্ঘাত পুলিশের বেশে জিপ ভর্তি বদলোক এসেছে রেস্টুরেন্টে। এতগুলো মানুষের সঙ্গে কি দুজন বডিগার্ড পেরিয়ে উঠবে? আবারও কিডন্যাপ করে নিয়ে যাবে ওরাকে? এবার আগের থেকেও বড় ধরনের ক্ষতি করবে তার। ভয়ে রীতিমতো পাথরের ন্যায় জমে গেছে ওরা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। পুলিশের ইউনিফর্ম পরিহিত এক অফিসার প্রবেশ করলো এই দোতলায়। তার পেছনে আরও কয়েকজন অফিসার এবং এই রেস্টুরেন্টের ম্যানেজার। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ওরা। নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তার মন বলছে এরা কেউই আসল পুলিশ নয়। নওশিন এতটাই নিকৃষ্ট যে মেয়েকে দেখার নাম করে আবারও অরার ক্ষতি করতে উদ্যত হয়েছে। নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে অরার। কি করে পারল সে এত বড় ভুল করতে? অরার প্যানিক অ্যাটাক হচ্ছে। প্রেগন্যান্সির সময় প্যানিক অ্যাটাক মোটেও ভালো কোনো ঘটনা নয়। অরা প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সামলাতে, নিজেকে ধরে রাখতে, লম্বা লম্বা শ্বাস নিতে। অরা স্মোকিং জোনের কাজ ভেদ করে দেখল ইতিমধ্যে কথাকে নওশিনের কাছ থেকে আলাদা করে তুলে নিয়েছে জহুরুল। সকলের সামনে থাকা পুলিশ অফিসার লম্বা লম্বা পা ফেলে স্মোকিং জোনে প্রবেশ করে বিনয়ী ভঙ্গিতে অরাকে বলল। ম্যাম, আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে। অরা অস্পষ্ট গলায় বলল। কেন? ওরা বেশ বুঝতে পারছে কেন। এই পুলিশের অফিসার বেশি লোকটার সঙ্গে সে নিচে অব্দি যাবে। এরপর তাকে একটা মাইক্রোবাসে তোলা হবে, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হবে, ঠিক যেমনটা আগের বার করা হয়েছে। আগের থেকে এবার যেন ভয়টা একটু বেশি আঁকড়ে ধরেছে ওরাকে। আগের বার তো সে একা ছিল, আজ তার সঙ্গে আরও একজন রয়েছে। তার যদি কোনো ক্ষতি হয়? লোকটা আবারও ভদ্রভাবে বলল। ম্যাম প্লিজ কম্পেয়ার ইট। ওরা কিছু বলতে যাবে তার আগে লক্ষ্য করলো দরজা দিয়ে প্রবেশ করছেন ধানমন্ডি থানার ওসি হানিফ সাহেব। ওসি সাহেবকে ওরা খুব ভালো করে চিনে। নওশিনের গ্রেপ্তারের পর কয়েকবার জিজ্ঞাসার সঙ্গে তিনি বাড়িতে গিয়েছিলেন। ওরা যেন হাত ছেড়ে বাঁচল। এরা তার মানে সত্যিকারের পুলিশ। পুলিশ বেশি সন্ত্রাসী নয়। শুধু শুধু দুশ্চিন্তা করে রক্তচাপ বাড়িয়ে ফেলছিল সে। তবে এক দুশ্চিন্তার কালো মেঘ কাটতে আরেক দুশ্চিন্তা। আসল পুলিশ হঠাৎ এখানে কেন? হানিফ সাহেব ওরার দিকে এগিয়ে এসে ব্যস্ত গলায় বললেন। ভাবি, আপনাদেরকে এখনই যেতে হবে। হানিফ সাহেবের ব্যস্ততার কারণে মায়ের কাছ থেকে ঠিকমতো বিদায় নিতে পারল না কথা। অরার হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে আসছে সে। একটা ব্যাপারই কিছুতে মাথায় ঢুকছে না অরার। পুলিশের এই আকস্মিক আগমনের কারণ কি? এত তাড়াহুড়ো করে কোথায় যেতে বলল তাদের? উত্তরটা অবশ্য অরা পেয়ে গেল রেস্টুরেন্ট থেকে বের হয়ে মূল রাস্তায় এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে। ভূত দেখার মতো চমকে উঠল অরার। হৃদস্পন্দন নির্ঘাত এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 150-এ। গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে আরশাদ, হাতে জ্বলন্ত সিগারেট আর চোখে আগুনের ঝলকানি। তার চোখে মুখে এক ভয়ানক রাগ স্পষ্ট তো দেখতে পাচ্ছে ওরা। আরশাদ কি করে জানলো ওরা কথাকে নিয়ে এসেছে নওশিনের সঙ্গে দেখা করাতে? কি করে জানলো? তার থেকেও বড় কথা সে জেনে গেছে। রেগে গেলে আরশাদ হয়ে ওঠে সব থেকে ভয়ঙ্কর। তার এই রূপটাকেই সব থেকে বেশি ভয় করে ওরা। আরশাদের চোখ তাদের দুজনের দিকে পড়তেই ছুঁড়ে হাত থেকে সিগারেটটা ফেলে দিল সে। উদ্বিগ্ন পায়ে হেঁটে এলো সেদিকে। তার এগিয়ে আসায় ওরা থেমে গেল। আরশাদ এসে হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরল কথাকে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন বহু মূল্যবান কিছু হারিয়ে ফেলেছিল, বহুদিন পর আজ খুঁজে পেয়েছে। ওরা কথাকে আগেভাগে শিখিয়ে এনেছিল মায়ের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা বাবাকে না জানাতে। সে বাধ্য মেয়ের মতো সেই কথাটাই গোপন করে গেল আরশাদের থেকে। আরশাদ উদ্বিগ্ন গলায় বলল। তুই ঠিক আছিস বাবা? কথা অবাক হয়ে বলল। ঠিক থাকবো না কেন? আরশাদ কিছুই বলল না। পরপর কতগুলো দীর্ঘশ্বাস ফেলে সামলে নিল নিজেকে। ভেবেছিল আজ বুঝি বড়সড় একটা ক্ষতি হয়ে যাবে, আর কখনো কাছে পাবে না নিজের মেয়েকে। যদিও সবটাই ঠিক আছে, তবুও বিশ্বাস হচ্ছে না সত্যিটা। আরশাদ নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে বলল। তুই বস বাবা, আমরা বাসায় যাব। কথা লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে গিয়ে বসে পড়ল। আরশাদ বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বুকটা ধক করে গেল অরার। আরশাদের সঙ্গে নীরবতায় কাটানোর প্রতিটা মুহূর্ত তার মোহনীয় প্রশান্তিময়। তবে আজকের নীরবতা যেন একেবারেই ভিন্ন। আরশাদের গাম্ভীর্য মনের মাঝে জোরালো এক তুফানের সৃষ্টি করেছে। সাহস করে অরা কম্পিত স্বরে বলল।
আরশাদ। অরাকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে আরশাদ থমথমে গলায় বলল, শাট আপ, জাস্ট শাট আপ, উঠে বসো। আরশাদের এই ক্রুদ্ধ কণ্ঠস্বর এলোমেলো করে দিল অরার ভেতরটা। এই জীবনে বহুবার তার উপর রাগ করেছে আরশাদ। এই রাগের প্রকাশস্বরূপ ধমকও দিয়েছে প্রচুর, তবে কোনোবারই তার রাগকে এতটা ভয় অরা করেনি যতটা আজ এই মুহূর্তে করছে। পুরোটা পথ কোনো কথা বলল না আরশাদ। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে ড্রাইভ করে গেল কেবল। এদিকে মনে মনে কথা গোছাতে ব্যস্ত অরা। আরশাদ নির্ঘাত তার উপরে ব্যাপক রেগে আছে। আগ্নেয়গিরির লাভা ভেতরে ভেতরে উত্তপ্ত হচ্ছে, সময় হলেই ফেটে পড়বে। তার রাগের আগুনকে শান্ত করার জন্য কোনো কথাগুলো উপযুক্ত হবে তাই ভেবে হিমশিম খাচ্ছে ওরা। বাড়ি পৌঁছেও অগ্নিমূর্তিটা ধরে রাখলো আরশাদ। বসার ঘরে সোফায় বসে জুতার বেল্ট খুলতে খুলতে কথা উৎফুল্ল গলায় বলল, বাবা, আজ আমরা ভিডিও গেম খেলবো না? আরশাদ বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, খেলবো তো সোনা, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপরে আমরা ভিডিও গেম খেলতে বসবো। কথা ছোট ছোট পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। জড়সড় ভঙ্গিতে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল অরা। আরশাদের সঙ্গে এই মুহূর্তে কোনো কথায় না জড়ানোই শ্রেয়। আরশাদ শান্ত হলে না হয় তাকে বুঝিয়ে বলা যাবে। অরা সিঁড়ির দিকে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে আরশাদ উত্তপ্ত গলায় বলল, দাঁড়াও। আরশাদের এই কণ্ঠস্বর হিমবাহেন্নে জমিয়ে দিল অরাকে। এই কণ্ঠে তো সে কখনো কথা বলে না অরার সঙ্গে। মেঝের দিকে তাকিয়ে রইল অরা। চোখ তুলে আরশাদের দিকে তাকানোর সাহস তার হচ্ছে না। দাঁতে দাঁত চেপে আরশাদ বলল, কোন সাহসে আমার মেয়েকে ওরকম একটা ভয়ঙ্কর মানুষের সঙ্গে দেখা করতে নিয়ে গেছো তুমি? অরা এবার আরশাদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।